আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ দেখি বইয়ের চোখ খোলা। এমা, বইয়ের চোখ খোলা তো? মনে মনে যে ভয়টা পেলাম সেটাই হলো। হায় আল্লাহ, এবার? আল্লাহ, এখন আমাকে কে বাঁচাবে? আমাকে ভাববার অবকাশ বা আমাকে বলার সুযোগ না দিয়ে হঠাৎ নুবা আমার হাত ধরে ফেলে। আমি তো পুরোই বেকুব হয়ে গেছি। এদিকে ভয়ে আমার ভেতরটা টিপ টিপ করছে। নুবার আগে গজগজ করতে করতে বলে, এই বেটা, তোকে না না করেছি আমার গায়ে হাত না দিতে, তাও তুই আমার কাছে এসেছিস? আমি আমতা আমতা করে বললাম, না 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 মানে। নুবা বলে, কিসের না মানে? আমি বললাম, আসলে আমি আসতে চাইনি। নুবা বলে, তাহলে আসছিস কেন? এখন কি বলবো? কিছু একটা না বললে যে ধরা পড়ে যাব। আমি বললাম, আসলে আমি ঘুমের মধ্যে এসেছি। নুবা চেঁচিয়ে বলে, কি? আমি বললাম, হ্যাঁ, আমি তো ঘুমিয়েছিলাম, উঠে দেখি তুমি আমার হাত ধরে আছো। নুবা বলে, ওই বেটা, পাগল পাইছো আমাকে? আমি বললাম, না না, পাগল কেন হতে যাবে? নুবা বলে, তুই যে নিজের ইচ্ছায় আমার কাছে এসেছিস এটা আমি বুঝবো না ভেবেছিস? আমি বললাম, আরে বললাম তো আমি ঘুমের মধ্যে এসেছি। নুবা বলে, ঘুমে এসেছো তাই না? আমি বললাম, হুম। নুবা বলে, তাহলে এই নাও, ঘুমের মধ্যেই খাও। আমি বললাম, কি? কথাটা শেষ হতে ঠাস করে একটা থাপ্পড় এসে পড়লো আমার মুখে। আমার মুখ দিয়ে না চাইতেও বেরিয়ে এলো ওমাগো শব্দটা। নুবা বলে, আর যেন ঘুমেও আমার কাছে আসতে না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি চর খেয়ে আরাম বেরাম হয়ে পড়ে আছি মেঝেতে। গালে হাত বুলাতে বুলাতে মনে মনে বললাম, আল্লাহ গো, আমি তো মন্ত্র পড়ে নিলাম, তাও এমন হলো। আসলে এখানে দোয়াকে মন্ত্র বলার কারণ হলো আমি দোয়াকে বিকৃতি করতে চাই না, তাই মন্ত্র শব্দটা উচ্চারণ করছি। যাই হোক, মনে মনে আবার বললাম, ও মাগো, অল্পের জন্য বেঁচে গেলাম, তুমি আমাকে বাঁচিয়েছো আল্লাহ। একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া, কিন্তু আমার মনের বাসনা পূরণ হলো না। বউকে ধর্ষণ করা একদম ঘুচে গিয়েছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। সাহস হলো না ওর পাশে গিয়ে ঘুমোতে। যে থাপ্পড় মেরেছে জানি না আবার কি করে বসে, তাই আর খাটে না শুয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম, কিন্তু বউকে ধর্ষণ করার ভূত মাথা থেকে নেমে গেছে। তবে হাল ছেড়ে দেইনি, এখন নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। একদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় হঠাৎ মনে হলো, বউ যদি প্রেম করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমিও এবার ওকে দেখিয়ে দেখিয়ে প্রেম করব। যেমন আমাকে দেখিয়ে দেখিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, ঠিক তেমনি ওর সব দেখে যেমন আমার গা জ্বলে, কোনো না কোনো এক সময় আমার এসব দেখেও ওর গা জ্বলবে। তখন আমার কাছে না এসে যাবে কোথায়? কথাটা ভেবেই আমার মুখে একটা রহস্যজনক হাসি ফুটে উঠল। কিন্তু মুহূর্তের মধ্যেই আবার মুখের হাসি মলিন হয়ে গেল। সবকিছু তো ঠিক আছে, প্ল্যানও করেছি জবরদস্ত, কিন্তু এখন মেয়ে কোথায় পাই? শার্টের বোতাম লাগাতে লাগাতে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম। সত্যি এটা ভাববার বিষয়, খুবই জটিল সমস্যা। হঠাৎ করে একটা মেয়ে কোথায় পাই? চোখ বন্ধ করে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আমার মনে হয় পার্কে গেলে ভালো মেয়ে পাওয়া যাবে। এসব কথা ভাবতে ভাবতে একসময় রেডি হয়ে অফিসে চলে গেলাম। কিন্তু অফিসে গিয়ে সারাদিন কাজে মন বসলো না। বিকেলের দিকে অফিস শেষ করে বাসায় না গিয়ে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে অনেক মেয়ে খোঁজাখুঁজি করলাম, কিন্তু প্রেম করার মতো এমন কোনো মেয়ে পেলাম না। মানে অনেক মেয়েই পেয়েছি, কিন্তু আমার পছন্দ হয় না। আরে, বউকে জ্বালাতেই তো প্রেম করব, বউয়ের থেকে একটু সুন্দর হতে হবে তো। আমার বউয়ের মতো সুন্দর হতে হবে না, তার থেকে একটু কম হলেও চলবে। পার্কের ভেতর চলতে চলতে লেকের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর একটা মেয়ে একা বসে আছে। মেয়েটি সুন্দর হলেও তবে আমার বউয়ের ধারে কাছে না, তারপরেও চলবে, আমি তো একেই চাই। মেয়েটির কাছে যাওয়ার আগে ভালো করে নিজের মাথার চুলগুলো ঠিক করে শার্টের হাতা ফোল্ড করে খুব একটা ভাব নিয়ে কাছে গেলাম। মেয়েটাকে কি বলবো সেটাও মনে মনে সাজিয়ে নিলাম। মেয়েটির কাছে গিয়ে খুব ভাব নিয়ে বললাম, এই যে একটা কথা বলতে পারি? মেয়েটি ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখে লাজুক হাসি ফুটিয়ে বললাম, একটা কথা না বলে পারছি না, তুমি না খুব সুন্দর। মেয়েটি বলে, তো? আমি বললাম, আসলে প্রথম দেখাতে তোমাকে আমার পছন্দ হয়েছে। মেয়েটি বলে, বুঝলাম, তো এখন? আমি বললাম, আসলে হয়েছে কি, আমি না মানে কি করে বলি, আসলে সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। আমার মুখে ভালোবাসার কথা শুনে মেয়েটির চোখ ছানা ভরা হয়ে গেল। মেয়েটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি, সত্যি আমাকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ, সত্যি ভালোবাসি। মেয়েটি দাঁড়িয়ে বলে, আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। আমি বললাম, আচ্ছা। আমি বেঞ্চে বসে রইলাম, আর মেয়েটি কোথায় যেন গেল। 5 মিনিট পরে দেখি মেয়েটি আসছে। তাকে দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। মুখে হাসি ফুটে ওঠার সাথে সাথে আবার মিলিয়েও গেল, কারণ তার সাথে দুজন ছেলে এদিকেই আসছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না। বুঝতে পারলাম নিশ্চিত আমাকে মারতে আসছে। এখন কি করব? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি নিজেকে স্বাভাবিক করে বসে রইলাম। এখন যদি পালাতে চাই তাহলে হয়তো চোর বলে সবাইকে দিয়ে পিটাবে, এই ভেবে চুপচাপ বসে রইলাম। মেয়েটি ছেলেগুলোকে নিয়ে আমার কাছে এসেই আমার মতো ঢং করে বলতে শুরু করলো, তুমি না খুব সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমি মনে মনে বলি, বুঝেছি রে, আমার ভাব নিয়ে আমাকে মার খাওয়ানোর মতলব।
আমি বললাম, সরি, আমার বউ আছে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কথাটা বলেই বসা থেকে উঠে হাঁটা ধরলাম, পিছনের দিকে একবারও তাকাইনি। ওইদিকে পেছন থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। আমি কোনো মতো হন হন করে এক প্রকার দৌড়ে পার্কে থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় এসে বুকে 3বার ফু দিয়ে বললাম, হায় রে আল্লাহ, কোনো রকম বাঁচাইছো আজকে, আর জীবনে এই কাজ করব না। প্রেম করার ভূতও মাথা থেকে নামলো। এবার বুঝতে পারলাম আসলে আমাকে কি করতে হবে। আমার বউকে প্রেমে ফেলতে হবে, আমার এমন কিছু করতে হবে যাতে বউ প্রেমে পড়তে বাধ্য হয়। মনে মনে এসব ভেবে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি বউ আমার খুব সুন্দর করে সেজে বসে আছে। এমনিতে ও খুব সুন্দর, তবে আজ সাজার কারণে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। আমি যেন চোখই সরাতে পারছি না। যতবার ওকে দেখি ততবার ওর মাঝে নিজেকে হারিয়ে ফেলি। আমি বললাম, কি গো, এত সুন্দর করে সেজে রয়েছো কেন? নুবা আমার দিকে এক নজর তাকিয়ে বলে, আজ আয়ান আসবে। আমি বললাম, আয়ান কে? নুবা বলে, আমার বয়ফ্রেন্ড। কথাটা শুনে আমার মনের আকাশে মেঘ জমতে শুরু করলো। প্রচন্ড কষ্ট হচ্ছে আমার কথাটা শুনে। কষ্টটা যেন গলার মাঝে এসে আটকে আছে। তারপরও নিজেকে স্বাভাবিক করে বললাম, ও আমার বাসায় আসবে কেন? নুবা বলে, বাসা এখন একার তোর না, আমারও আছে। ওর কথা শুনে যেমন কষ্ট পাচ্ছি তেমন রাগও হয় আমার, কিন্তু ওকে কিছু বলতে পারি না, কারণ আমি যে ওকে বড্ড বেশি ভালোবাসি। আমি বললাম, বুঝলাম না, তোমার কেমনে? নুবা বলে, ওই একদম চুপ, আমাকে বিয়ে করেছিস সেটা মনে নেই? এখন এই বাড়িতে যতটুকু তোর অধিকার ততটুকু আমার অধিকার আছে। এরই মধ্যেই কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি খুব সুন্দর একটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমাকে কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে আহাম্মকের মতো ওদেরকে দেখছি। ছেলেটাকে দেখে আমারই হিংসা হচ্ছে। ছেলেটি ঘরে ঢুকেই নুবাকে জড়িয়ে ধরলো। এটা দেখে আমার গা জ্বলে যাচ্ছে, পুরো শরীর থরথর করে কাঁপছে। এমন মনে হচ্ছে আমি শূন্যে দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচে কোনো মাটি নেই। ধীরে ধীরে আমার ভেতরে থাকা হিংস্র পশুটা জেগে উঠছে, কিন্তু আমি চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে হাতের আঙ্গুল মুঠিবদ্ধ করে আমার ভেতরে থাকা পশুটাকে শান্ত করার চেষ্টা করছি। এদিকে ছেলেটি যখন নুবাকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ নুবা নিজেকে ছাড়িয়ে নেয়। ছেলেটি নুবার হাত ধরে বলে, নুবা বাবু, কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো তুমি? নুবা বলে, ভালো বাবু, কত মিস করেছি তোমাকে, তুমি জানো? ছেলেটি বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি বাবু, কিন্তু বাবু তুমি ওকে ডিভোর্স কবে দেবে? আমি দরজা লাগিয়ে বললাম, বাহ, আমার সামনে আমার বউকে ডিভোর্সের কথা বলছো? ছেলেটি আমাকে বলে, ওই মিয়া চুপ। আমি মনে মনে বললাম, বাহ বাহ বাহ, চমৎকার, আমার বাসায় এসে আমাকেই গরম দেখাচ্ছ। আমি আর 1 মিনিটও ওখানে দাঁড়ালাম না, রুমে চলে আসলাম। আয়ান আসবে বলে নুবা আজ অনেক নাস্তা বানিয়েছে, সেগুলো এখন এক এক করে আয়ানের সামনে পরিবেশন করছে। বিয়ে হয়েছে পর্যন্ত কোনো দিনও 1 কাপ চা বানিয়ে খাওয়ায়নি আমাকে, তার জন্য আমি ওকে কখনোই কিছু বলিনি। কিন্তু আজ আমাকে দেখিয়ে ওরা দুজন বসে নাস্তা করছে আর আমি রুমে বসে আছি। হঠাৎ কি মনে হতেই বাইরে উকি দিতেই দেখি আয়ান নুবাকে কিস করতে চাচ্ছে। এটা দেখার সাথে সাথে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি যেন আর রাগ কন্ট্রোল করতে পারছি না। এত রাগ সহজে ওঠে না আমার বউকে অন্য কেউ কিস করবে এই দৃশ্য আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কখনোই না। আমার বাড়িতে এসে আমার বউকেই কিস করা হচ্ছে? আব্বে হারামি, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। হঠাৎ আমার চোখে পড়ল টি টেবিলের উপরে রাখা ফুলদানিটা। সেটাকে ডান হাতে শক্ত করে ধরে 1 পা 2 পা করে এগোচ্ছি। আজ হারামিটাকে মেরেই ফেলবো এই নিয়ত করে আমি এগোচ্ছি। কিন্তু দরজার কাছে যেতেই দেখি নুবা আয়ানকে বলছে, আয়ান, এগুলো এখন না। আয়ান বলে, তো কখন? নুবা বলে, দেখো আয়ান, আমার বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখনো আমি আমার স্বামীকে ছুতে পর্যন্ত দেইনি, আর তুমি কিনা চাইছো আমি তোমাকে বিয়ের আগে কিস করি? আয়ান বলে, কেন, আমরা তো করতেই পারি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। নুবা বলে, ভালোবাসি বলেই তাই ছুতে দিচ্ছি, তা না হলে অন্য কেউ এমন করলে হাত ভেঙে দিতাম। নুবার কথা শুনে আয়ান রেগে বলে, নুবা বলে, তুমি প্রমাণ চেয়েছিলে যে বিয়ের পরও আমি ঠিক আছে কিনা, এখন প্রমাণ পেয়েছো? আয়ান কণ্ঠস্বর নরম করে বলে, হ্যাঁ পেয়েছি। নুবা বলে, এখন যত দ্রুত সম্ভব বিয়ের প্রস্তুতি নাও। আয়ান বলে, আচ্ছা। এরপর আয়ান আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। আয়ানের প্রতি নুবার ভালোবাসা দেখে আমার খুব হিংসে হচ্ছে, সাথে কষ্টও হচ্ছে। আমার এমন মনে হতে লাগলো, ইস, যদি এমন করে কেউ আমাকে ভালোবাসতো। নানান কথা ভাবতে ভাবতে সেদিন পার করলাম। রাতে হালকা পাতলা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল উঠে অফিসে চলে গেলাম। অফিসে গিয়েও নুবার কথা আমার মন থেকে যাচ্ছে না। সবসময় ওর চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছে। ওকে নিজের করে পাওয়ার জুনুন প্রবাহিত হচ্ছে মনের মাঝে। ও যেন আমার প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে মিশে আছে। এর নাম যদি প্রেম হয়ে থাকে তাহলে আমি নুবার প্রেমে পড়েছি। জীবনে প্রেম করিনি, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। এমন সময় হঠাৎ আমার এক বন্ধু ফোন দেয়। আমি ফোন রিসিভ করতেই সে বলে, হ্যালো মুবাশশির। আমি বললাম, হ্যাঁ বল, কেমন আছিস? বন্ধু বলে, এই তো ভালো আছি। আরে শোন না, আজকে একটু দেখা করতে পারবি? আমি বললাম, কখন? বন্ধু বলে, এই ধর বিকেলের দিকে। আমি বললাম, আচ্ছা। এই বলে ফোন কেটে দিয়ে কাজে মন দিলাম। বিকেলের দিকে বের হলাম বন্ধুর সাথে দেখা করতে হবে তাই। সে গাড়ি নিয়ে অপেক্ষা করছে নিচে।
আমি গাড়ির কাছে যেতেই সে দরজা খুলে দিল। আমি গাড়িতে উঠে চুপচাপ বসে আছি। সে গাড়ি চালাতে শুরু করলো। আমাকে চুপচাপ দেখে সে বলে, কিরে তোর মন খারাপ কেন, কি হয়েছে? ও, আপনাদেরকে তো বলাই হয়নি, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যার কাছে আমি মনের সুখ দুঃখের কথা শেয়ার করি। যাই হোক, আমি বললাম, দোস্ত প্রেমে পড়ে গেছি। বন্ধু অবাক হয়ে বলে, কি সত্যি? আমি বললাম, বন্ধু বলে, শালা তোকে সারা জীবন বলে প্রেম করাতে পারলাম, আর এখন বলছিস প্রেমে পড়েছিস? আমি বললাম, বন্ধু বলে, তো এখন কি করতে হবে? আমি বললাম, মেয়েটাকে পটিয়ে দে না। বন্ধু বলে, ও এই ব্যাপার? আমি বললাম, বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে, নাম ঠিকানা দে। আমি বললাম, নাম নুবা, ঠিকানা আমার বাসা। আমার বন্ধু অবাক হয়ে বলে, কি তোর বাসা মানে? আমি বললাম, আরে আমি আমার বউয়ের প্রেমে পড়েছি। বন্ধু বলে, ওই বেটা মজা লস আমার সাথে? আমি বললাম, ভাই সত্যি বলছি। বন্ধু বলে, ভাই বউয়ের প্রেমে সবাই পড়ে। আমি বললাম, তাই? বন্ধু বলে, আমি বললাম, কিন্তু আমার বউ আরেকজনকে ভালোবাসে। আমার মুখে এই কথা শুনে আমার বন্ধু তো অবাক হয়ে যায়, চোখগুলো গোল গোল করে আমার দিকে তাকিয়ে বলে, কি? আমি বললাম, বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি কিছু একটা করব। এদিকে আমরা ট্রাফিকে আটকে পড়েছি। এমন সময় গাড়ির দরজার কাছে একটা ফকির এসে দাঁড়ায়, দেখতে স্বাভাবিক, আমাদের বয়সেরই। আমার বন্ধু গাড়ির কাছে নামাতেই ফকির বলে, ভাই 3 দিন ধরে কিছু খাই না, 100 টাকা দেন, কিছু খাবো। ছেলেটাকে দেখে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম, আরে দিদাসি, বেচারার মুখ শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে কিচ্ছু খাইনি। আমার বন্ধু বলে, আরে মোবাশির, আমি দিচ্ছি, তোকে দিতে হবে না। আচ্ছা ভাই কয় টাকা লাগবে? ফকির বলে, 100 টাকা দিলেই হবে। বন্ধু বলে, দাঁড়াও আমি দিচ্ছি। এই বলে পকেটে হাত দিয়ে 500 টাকার একটা নোট বের করে। টাকাটা হাতে নিয়ে বন্ধু বলে, ওরে বাবা, আমার কাছে তো 500 টাকার নোট। ভিক্ষুক বলে, দেন ভাই, আমি ভাঙতে দিচ্ছি। এই বলে যখনই ফকির টাকা বের করলো, তখনই আমার বন্ধু বলে, ওই বেটা, তুই 3 দিন ধরে নাকি কিছু খাস না, তো যা এগুলো দিয়ে এখন খা, বাটপারি করতে আর জায়গা পাস না। এই ড্রাইভার চলো। এইসব দেখে আমি হাসতে হাসতে শেষ, আর ওই ফকির হাঁ করে তাকিয়ে আছে। তারপর আমাদের গাড়িটা একটা কফি শপের সামনে এসে দাঁড়ালো। বন্ধু বলে, দোস্ত চল কফি খাবো। আমি বললাম, আচ্ছা চল। আমরা কফি শপে গিয়ে বসলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল আমাদের থেকে 2 টেবিলের পরের একটা টেবিলে। আমি দেখি আয়ানও বসে আছে এই কফি শপে। প্রথম দেখে তো আমি আশ্চর্য হয়ে যাই, এই তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। আমি বললাম, দোস্ত দেখ, আমার বউ এই ছেলেটাকে ভালোবাসে। আমি যেদিকে দেখালাম সেদিকে আমার বন্ধু তাকিয়ে বলে, আচ্ছা চল তো দেখি। তারপর আমরা গিয়ে আয়ানের সামনে বসি। আমার বন্ধু আয়ানকে বলে, কিরে অন্যের বউ দেখলে সহ হয় না? আয়ান বলে, ওই মিয়া, আমি ওকে ভালোবাসি, ও আমাকে, আপনাদের কি সমস্যা? বন্ধু বলে, সমস্যা হলো ও আমার বন্ধুর বউ, আর আমি কে চিনিস, এখানকার চেয়ারম্যানের ছেলে। যদি আর কখনো ওই মেয়ের সাথে কথা বলতে দেখি না। আয়ান বলে, তাহলে কি করবেন শুনি? বন্ধু বলে, কি করব মানে, মারবো ব্রেনে, গিয়ে পড়বি ড্রেনে। আমি মনে মনে বলি, কি আজব কথা বলছে ও, সত্যি বলতে আমার মাথায় কিছু ঢুকছে না। এবার আমি বলেই ফেললাম, কিন্তু দোস্ত, ব্রেনে মারলে ড্রেনে কিভাবে পড়বে? বন্ধু একটু রেগে গিয়ে বলে, ওই তুই চুপ করবি? আমি বললাম, আচ্ছা। বন্ধু আয়ানকে বলে, আর তোকে যা বলছি তা যেন মাথায় থাকে। আয়ানের মুখ দেখে মনে হচ্ছে আয়ান একটু ভয় পেয়েছে মনে হয়। আমি আমার বন্ধু আরো বেশ কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি বউ আমার রান্না করছে। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠলো? সরি, এখন তো দিন না, সূর্য কিভাবে উঠবে? এখন তো রাত, আজ চাঁদ কোন দিকে উঠেছে? কোন খুশিতে আজ রান্না করছে? মনে মনে কথাগুলো বললেও সত্যি বলতে আমি খুব অবাক হয়েছি। যে মেয়ে আমাকে 1 কাপ চা বানিয়ে খাওয়ায় না, সে আজ আমার জন্য রান্না করছে। অবশ্য আমার জন্য নাও হতে পারে, হয়তোবা শুধু নিজের জন্য রান্না করছে। দোটানা মন নিয়ে রুমে চলে গেলাম। আমি রুমে আসার সাথে সাথে নুবার ফোনে একটা মেসেজ আসে। যেহেতু নুবা রান্নাঘরে, তাই সেই মেসেজের রিংটোন শুনতে পাইনি। আর আমার জন্য সুবিধা হলো ফোনটা দেখার। আমি আর দেরি না করে তৎক্ষণাৎ ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম মেসেজে কি লেখা আছে। তাতে লেখা ছিল, নুবা আমরা পালিয়ে যাব, মোবাশির আমাকে ধমকানো শুরু করেছে, কাল সকাল 10টায় চলে এসো তুমি। মেসেজটা পড়ে আমার যেন এবার রক্ত মাথায় উঠে গেল। অনেকবার বেড়েছে ছেলেটা। এইসব ভেবে আমি আবার বাহিরের দিকে যাচ্ছিলাম। নুবা আমাকে আবার বাহিরের দিকে যেতে দেখে বলে, এই এত রাতে আবার কই যান? আমি বললাম, কাজ আছে। নুবা বলে, আমি কিন্তু দরজা খুলতে পারবো না। আমি ওর দিকে এক নজর তাকিয়ে বললাম, আচ্ছা। এই বলে আমি হনহন করে বেরিয়ে গেলাম। প্রায় অনেকক্ষণ পর আমি বাইরে থেকে কাজ সেরে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি বউ ঘুমোচ্ছে। ওর চেহারাটা কতটা নিষ্পাপ লাগছে। ধীরে ধীরে ওর সামনে এগিয়ে গেলাম। মুগ্ধ নয়নে ওর মায়াবী মুখটা দেখে যাচ্ছি। হাঁটু গেড়ে ওর সামনে মেঝেতে বসে পড়লাম। এত কাছ থেকে এই প্রথম আমি ওকে দেখলাম। একই রুমে থাকা সত্ত্বেও ভালো করে দেখার সুযোগ পাইনি। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখের কোণে জল চলে এলো। একটা পুরুষ তখনই কান্না করে যখন সে মন প্রাণ উজাড় করে কাউকে ভালোবাসে। সেই নারীর জন্যই কান্না করে যে নারী তার নেশায় পরিণত হয়েছে। পুরুষ মানুষ এমনই,
প্রথম যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে আবার দ্বিতীয়বার কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তখন সে তাকে যে কোনো প্রকারে যে কোনো মূল্যে নিজের করে পেতে চায়। তাকে হারানোর ভয় সবসময় তাকে কুরে কুরে খায়। আমার অবস্থাও ঠিক তেমনই হয়েছে এখন। আমিও যে ওকে বড্ড ভালোবাসি, কেন ও বোঝে না আমার ভালোবাসা? ওর কি একটুও মায়া হয় না আমার জন্য? এত নিষ্ঠুর কেন ও? মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি ফেলছি ওর সামনে বসে। নুবা তখন গভীর ঘুমে মগ্ন। আমি ওর মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমু এঁকে দেই। তারপর আমি সোফায় এসে শুয়ে ভাবছি, যদি নুবা আজ আমাকে ভালোবাসতো, তাহলে আমার থেকে সুখী এই পৃথিবীতে কেউ হতো না। আমার সব ভালোবাসা দিয়ে ওকে মুড়িয়ে রাখতাম, এত ভালোবাসা দিতাম যেটা ও কখনো কল্পনাই করেনি। আমি কি কখনোই ওকে নিজের করে পাবো না? নিশ্চয়ই পাবো। আল্লাহর উপর আমার ভরসা আছে। আল্লাহ তার বান্দার মনের বাসনা কোনো না কোনো এক সময় পূরণ করে, হয়তো তাড়াতাড়ি নয়তোবা দেরিতে। নুবার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না। হঠাৎ আমার চোখ খুলে যায় খারাপ একটা স্বপ্ন দেখে। আমি ধরপড়িয়ে উঠে বসি, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। ভয়ে আমার গলা শুকিয়ে এসেছে। ঘরে ফ্যান চলা সত্ত্বেও আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। হঠাৎ আমি এই স্বপ্ন কেন দেখলাম? প্রথমে আমার চোখ গেল ঘড়ির দিকে। ঘড়ির দিকে তাকিয়ে আমি আরো ঘাবড়ে যাই। ঘড়িতে এখন ভোর 6টা বাজে। আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমি যা দেখেছি তা যদি সত্যি হয়ে যায়, তাহলে তো আমি শেষ। আসলে আমি স্বপ্নে দেখেছি নুবা মারা গেছে, তাও আবার খুব বিশ্রীভাবে। যা দেখেছি আমি তা আমি আমার মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না। চোখে মুখের ঘাম মুছে খাটের দিকে তাকাতেই আমার মাথায় হাত। নুবা বিছানায় নেই, কিন্তু এত ভোরবেলায় উঠে কোথায় গেল? হয়তো ওয়াশরুমে গিয়ে থাকবে, এই ভেবে চুপচাপ বসে আছি। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল, কিন্তু নুবা আসার নাম গন্ধ নেই। এত ভোর ভোর মেয়েটা কোথায় গেল? এবার আমার চিন্তা হতে লাগলো। আমি আর বসে থাকতে পারলাম না। উঠে গিয়ে সারা বাড়ি খুঁজতে থাকি, কিন্তু কোথাও তাকে পাই না। আমি কোথাও তাকে খুঁজে না পেয়ে সোজা বাসা থেকে বেরিয়ে যাই আমার আড্ডাখানায়, যেখানে কাল রাতে আয়ানকে নিয়ে গিয়ে বেঁধে রেখেছি। আসলে কাল রাতে মেসেজটা দেখার পর আমার মাথা ঠিক ছিল না। আমি বেঁচে থাকতে আমার বউকে অন্য কেউ ভাগিয়ে নিয়ে যাবে, এটা আমি কখনোই হতে দিতে পারি না। তাই আমি কাল রাতে কাজ আছে বলে বাসা থেকে বেরিয়ে যাই। তারপর আয়ানকে ওর বাসা থেকে তুলে এনে আমার আড্ডাখানায় বেঁধে রাখি। যাই হোক, আমি সেখানে গিয়ে একটা রড হাতে নিয়ে এলোপাথারি আয়ানকে মারা শুরু করি। আসলে সত্যি বলতে আমার মাথা ঠিক ছিল না। আমি আয়ানকে মারতে মারতে বললাম, ওই বল আমার নুবা কই? আয়ান কান্না জড়িত গলায় বলে, আমি কিভাবে জানবো? আমি জানি না। আমি বললাম, কি বললি? জানি না? তুই ওকে পালিয়ে নিয়ে যেতে চেয়েছিলি, বল নুবা কই? আয়ান বলে, আমি সত্যিই জানি না। আমাদের পালানোর কথা ছিল আজ 10টায়, কিন্তু তার আগেই তো আপনি আমাকে তুলে এনেছেন। সত্যিই তো, ছেলেটা তো সত্যি কথা বলছে। কাল রাতেই তো ওকে আমি তুলে এনেছি। কিন্তু ও যদি এখানে থাকে, তাহলে নুবা কোথায় গেল? আমি এবার আয়ানের কলার চেপে ধরে জিজ্ঞেস করলাম, সত্যি করে বল, ওকে কোথায় ওয়েট করতে বলেছিলি? আমার চোখ মুখ দেখে আয়ান খুব ভয় পেয়ে যায়। আয়ান কাপা কাপা গলায় যেখানে নুবাকে ওর জন্য অপেক্ষা করতে বলেছিল সেই ঠিকানা আমাকে বলে দেয়। আমি তৎক্ষণাৎ ওকে আবার বেঁধে বেরিয়ে গেলাম সেই ঠিকানা অনুযায়ী। কিন্তু সেখানে অলিতে গলিতে আতাপাতা করে ফেললাম, তবুও কোথাও নুবাকে পেলাম না। এবার আমার কলিজাটা ফেটে যাচ্ছে কষ্টে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে চোখের জলে। ওকে ছাড়া যে আমি একটি মুহূর্ত থাকতে পারবো না। কি করি এখন আমি? কোথায় খুঁজবো ওকে? হঠাৎ একটি কথা মনে আসতেই আমার আত্মারাম কেঁপে উঠল। ভোরের স্বপ্ন সত্যি হয় শুনেছি, তাহলে কি ওর কিছু? না না, এ কখনোই হতে পারে না। আমাকে ছেড়ে নুবা কোথাও যেতে পারে না। কেন যে কালকে রাতের মেসেজটা ডিলিট করে দিলাম না? যদি ডিলিট করে দিতাম তাহলে আর এত কিছু হতো না। নুবা জানতে পারতো না ওকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা। কথাগুলো ভাবছি আর পাগলের মতো রাস্তায় অলিতে গলিতে ওকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। মেয়েটা কোথায় উবে গেল? এমন মনে হচ্ছে যেন ভ্যানিশ হয়ে গেছে, যেন ওর কোনো অস্তিত্বই নেই। নুবাকে খুঁজতে খুঁজতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত ওকে পাইনি আমি। এবার বাধ্য হলাম পুলিশ কমপ্লেন করতে। সন্ধ্যার দিকে পুলিশ স্টেশন গিয়ে একটা মিসিং ডায়েরি লিখে আসলাম। রাত 12টা পর্যন্ত খুঁজে বাসায় চলে আসলাম, কিন্তু নুবাকে কোথাও পাইনি। ওর বাসায়ও খোঁজ করে দেখেছি, কিন্তু না, সেখানেও যায়নি। আসলে আমি গোপনে খোঁজ নিয়েছিলাম, যাতে ওর মা কিছুতেই জানতে না পারে। অসুস্থ মানুষ যদি এসব শোনার পর আরো অসুস্থ হয়ে পড়ে, তাহলে দুই দিক আমি সামাল দেব কি করে? তাই এখন আপাতত ওনাকে জানালাম না কিছুই। এদিকে বাসায় এসে আমার অস্থির অস্থির লাগছে। পুরো ঘর জুড়ে কেমন যেন শূন্যতা বিরাজ করছে। এতদিন যেই মেয়েটি এই ঘর মাথায় করে রেখেছে, কারণে অকারণে আমার সাথে ঝগড়া করেছে, কিছু খেতে মন চাইলেই ছোট বাচ্চার মতো আমার কাছে বায়না করেছে, সেই মেয়েটি কিভাবে উদাও হয়ে গেল? আমার বুক শূন্য করে, এই ঘর শূন্য করে কোথায় লুকিয়ে আছো তুমি? তোমাকে ছাড়া যে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে। এতক্ষণ পর্যন্ত যে কান্নাটা দমন করে রেখেছি সেটা আর বাধা মানল না। বালিশ বুকে নিয়ে চিৎকার করে কেঁদে উঠলাম। কান্না করতে করতে বলতে লাগলাম, কেন নুবা, কেন কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি, তুমি কি বোঝো না? তুমি কি বোঝো না তোমাকে ছাড়া আমি একটি মুহূর্তও থাকতে পারি না?
তুমি খুব ভালো করেই জানো আমাকে ভালোবাসার মতো কেউ নেই। তারপরও কেন আমাকে একটু ভালোবাসতে পারলে না? আমাকে ভালোবাসতে চাও না, তাহলে নাই বাসতে। আমি কখনো জোর করতাম না আমাকে ভালোবাসার জন্য। তুমি আমাকে শত কষ্ট দিলেও, শত অবহেলা করলেও আমার পাশে থাকতে, তাতেই আমি সুখী হতাম। অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মিষ্টি মুখখানা দেখতে পেতাম। এমনকি রাতে ঘুমানোর সময়ও তোমার ওই মায়াবী মুখটা দেখে ঘুমাতাম, তাতেই আমার চলতো। এর থেকে বেশি কিছু চাইনি আমি। কিন্তু এখন তুমি কি করলে, কি করলে এটা? আমি যে পারছি না আর। চলেই যখন যাবে আমাকে মেরে গেলে না কেন? কেন আমাকে জীবিত লাশ বানিয়ে চলে গেলে? কেন নুবা, কেন? বালিশ বুকে নিয়ে কতক্ষণ যে কান্না করেছি আমি নিজেও জানি না। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির শব্দে। ঘুম ভাঙতেই মনে পড়লো নুবার কথা। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার নুবাকে খোঁজার জন্য। ওইদিকে পুলিশ অন্যান্য পুলিশ স্টেশনে ফোন করে জিজ্ঞেস করলো কোনো নিখোঁজ মেয়েকে পাওয়া গেছে কিনা। এমনকি তারা পুরো শহর জুড়ে খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও নুবা নেই। এভাবে 2 দিন হয়ে গেল নুবাকে খুঁজতে খুঁজতে, কিন্তু কোনো লাভ হয়নি। নুবাকে আর পাওয়া যাচ্ছে না। হঠাৎ রাতের দিকে পুলিশ আমার বাসায় এলো। প্রায় আধা ঘন্টা পর ওরা আমাকে যে জায়গায় নিয়ে এলো তা দেখে আমার হাত পা থরথর করে কাঁপছে। হার্টবিট দ্বিগুণভাবে উঠানামা করছে। হাত পা ক্রমশ শীতল হয়ে আসছে। আমাকে এরা কোথায় নিয়ে এসেছে? এখানেই বা কেন নিয়ে এসেছে আমাকে? কি দেখাতে চায় ওরা আমাকে? প্রশ্নের পর প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।